আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার নির্দেশ, হাইকোর্টে বড় ধাক্কা খেল মামলাকারীরা। ভারতীয় পণ্যে রাজনীতির খুঁত, দিল্লির পাঠানো 11,500 টন চাল ফেরত পাঠাচ্ছে ঢাকা। আপাতত বিদেশ যাত্রার অনুমতি দিল না হাইকোর্ট, চোখের চিকিৎসায় এসএসকেএমে যেতেই হবে অভিষেককে। টাকা দিন না হলে পদ ছাড়ুন, চেক বাউন্স ইস্যুতে হুমায়ুন কবিরকে নোটিশে ধরালো মোহামেডান স্পোর্টিং। রকেট হামলায় ভারতীয় জাহাজ ধ্বংস ইয়েমেনের উপকূলে, উদ্ধার 13 জন ভারতীয় সহ 14 নাবিক, নেপথ্যের হুথি। নেতাজিকে নিয়ে নোংরা রাজনীতি চলছে, ফেসবুক লাইভে এসে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাননি, কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, জেনে নিন সর্বশেষ আপডেট। 31 তারিখের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। এনডিএর বৈঠকে যাননি, শুভেন্দুর বৈঠকে হাজির মুর্শিদাবাদের 3 সাংসদ, কি বলছেন খলিলুর আবু তাহেররা। এখন আর দিদির ছবির দর নেই, কবিতা শোনার লোকও নেই, মমতার রয়্যালটি ষড়যন্ত্র আশঙ্কায় হাসির রোল অধীরের। জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগাস্টে কেন ঢোকেনি 3,000 টাকা। আবারও পিছিয়ে গেল মমতার ইলেকশন পিটিশন, হাইকোর্টের সময় চাইলেন শুভেন্দুর আইনজীবী, রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে ক্ষোভ বিচারপতির। ওয়াটগঞ্জ থানায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, টের পাননি পুলিশের শীর্ষ কর্তারাও, সারপ্রাইজ ভিজিট শুভেন্দুর। অগাস্টেই পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ, পরপর 2 দিন ছুটির মাঝেই বড় ঘোষণা, কোন রাজ্যে বন্ধ থাকবে স্কুল কলেজ। অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ, জেনে নিন আসল কারণ ও টাকা পাওয়ার সহজ উপায়। আজই কি তবে চূড়ান্ত ফয়সালা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আজ কলকাতা হাইকোর্টে ভাগ্য নির্ধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদেশের দরজা বন্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশেই চিকিৎসার পরামর্শ কলকাতা হাইকোর্টের। আত্মপ্রচারে বিশ্বাস করি না, মুখ্যমন্ত্রীর নামে কোনো দিন প্রকল্প করিনি, নাম বদল নিয়ে সরব মমতা। আধার কার্ড নিয়ে সবথেকে বড় ভয়ের কারণ ফাঁস, আজই এই সহজ পদ্ধতি না জানলে বড় বিপদে পড়বেন আপনি। গাড়ি বাইকের ইন্স্যুরেন্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। তোলাবাজির অভিযোগে দল থেকে 22 জনকে সাসপেন্ড করলেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের লক্ষ্য 3 লক্ষ লাখপতি দিদি তৈরি করা, কোনো মহিলা যেন বড় ঘোষণা মন্ত্রী দিলীপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার সরকারি নির্দেশিকা ঘিরে এবার আইনি লড়াই শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এই নির্দেশিকার বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হলেও আদালত আপাতত সেই নির্দেশিকায় কোনো ধরনের স্থগিতাদেশ বা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকার করেছে। পরবর্তীকালে কেন্দ্র সরকারের মতামত জানতে চেয়ে হলফনামা তলব করেছে ডিভিশন বেঞ্চ এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টে কি যুক্তি দেওয়া হলেও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সমাজকর্মী সৌরভ দত্ত হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে আদালতে জানান, কেউ যদি নিজে থেকে গাইতে চান গাইবেন, কিন্তু জোর করে গাইতে বলা, এতে ধর্মনিরপেক্ষতার প্রকৃতি নষ্ট হবে। তার মতে কোনো গান গাওয়া একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত, কোনো প্রশাসনিক নির্দেশের মাধ্যমে তা মানুষের ওপর চাপিয়ে দেওয়া আইনসম্মত নয়। স্ট্যান্ডি নিয়ে প্রশ্ন তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, আপনি একজন সমাজকর্মী, আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত? আদালত কি হুট করে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারে? কেন্দ্রের হলফনামা ছাড়া তাদের বক্তব্য না জেনে এই নির্দেশ দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের বক্তব্য না শুনে এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সমীচীন নয় বলে সাফ জানিয়ে দেয় আদালত। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনুরোধ জানান যে অন্তত কেন্দ্রের হলফনামা জমা পড়ার আগে পর্যন্ত যেন গান গাওয়াটা বাধ্যতামূলক নয় বলে নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবও খারিজ করে দেয় বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ও বেঞ্চের মন্তব্য শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, হাজার হাজার খ্রিস্টান স্কুলের প্রার্থনার সময় নানান প্রার্থনা বা গান গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? এর পাল্টা প্রতিক্রিয়ায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। তবে এই যুক্তিতে আদালত সন্তুষ্ট হননি। অন্তর্বর্তী কোনো রিলিফ বা সুরক্ষা দিতে অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। যদি কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয় তবে আদালতকে জানাবেন। তখন আবেদনকারীর আইনজীবী আশঙ্কা প্রকাশ করে প্রশ্ন তোলেন যে কাউকে জেল বা শাস্তির মুখে ঠেলে দেওয়ার পর কি তবে মামলা শোনা হবে? কেন্দ্রকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশ দিয়ে মামলার পরবর্তী শুনানির দিন আগামী 16ই সেপ্টেম্বর ধার্য করেছে হাইকোর্ট। এই শুনানির পরেই এই আইনি বিতর্কে আদালত চূড়ান্ত কোনো পদক্ষেপ বা নির্দেশ দেয় কিনা সেদিকে নজর থাকবে সব মহলের। ঢাকা দিল্লি চুক্তির ভিত্তিতে 11,500 টন চাল পাঠিয়েছিল ভারত, যদিও সেই চাল গ্রহণ করেনি বাংলাদেশ। এই ঘটনার বিতর্ক তৈরি হয়েছে ভারতের বাণিজ্য মহলের একাংশ মনে করছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই চাল আমদানি প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। সেই চালের মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যদিও 22 জুলাই আমদানিকৃত চালের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা পরীক্ষার পর মানবদেহের জন্য নিরাপদ বা মানুষের খাওয়ার উপযোগী বলেই জানানো হয়েছে। চাল খাওয়ার উপযোগী এই রিপোর্ট আসার পর জাহাজটিকে চাল খালাসের অনুমতিও দেওয়া হয়েছিল। 23 ও 24 জুলাই চালের একটি অংশ খালাস করা হয়। ওই চালের কিছু অংশ ঢাকার তেজগাঁও, চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাটের কেন্দ্রীয় সংরক্ষণাগারে পাঠানো হয়। এর পাশাপাশি কিছু চাল ঢাকার জয়দেবপুরের স্থানীয় সংরক্ষণাগারেও পাঠানো হয়েছিল। এত কিছুর পর গত 25 জুলাই তেজগাঁও ও হালিশহরের চালের মান ভালো নয় এবং এটি মানুষের খাওয়ার উপযোগী নয়। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। আমদানিকৃত চালের একাংশ খালাস করার পর ইতিবাচক রিপোর্ট আসার পর হঠাৎ কী সমস্যা হলো প্রশ্ন তুলেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এক ভারতীয় ব্যবসায়ী বলছে, আমরা বছরের পর বছর বাংলাদেশে চাল সরবরাহ করছে। গত বছরের শেষ দিকে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে চাল কিনতে গিয়েছিল এবং সেটি ব্যয়বহুল বলে মনে হয়েছিল, তখন তারা আবার আমাদের কাছেই ফিরে আসে। এখন তারা খেলায় নেমেছে। আরেক ব্যবসায়ী বলেন, এ ধরনের রাজনৈতিক খেলা আরও কিছুদিন চলতে পারে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ব্যবসায়ীরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। একটি প্রতিবেদন অনুযায়ী এমভিএইচটি পায়োনিয়ার নামের জাহাজটি থেকে 11,000 টনের মধ্যে মাত্র 3,500 টন চাল খালাস করা হয়েছে। বাকি চাল খালাসের অনুমতি দেওয়া হয়নি। পুরো চালানটি এখন ভারতে ফেরত পাঠানো হচ্ছে বলেই খবর। প্রসঙ্গত 2025-26 অর্থ বছরে ভারত 13,60,000 টন বাসমতি নয় এমন জাতের চাল রপ্তানি করেছে। এর বেশিরভাগই ছিল সেদ্ধ চাল। এসব চালের মোট রপ্তানি মূল্য ছিল 545 মিলিয়ন মার্কিন ডলার। এর আগের 2024-25 অর্থ বছরে ভারত 8,09,000 টন নন বাসমতি চাল রপ্তানি করেছিল, যার মূল্য ছিল 359 মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ভারত 1,60,000 টন চাল রপ্তানি করেছে। এর মোট মূল্য ছিল 8.19 মিলিয়ন মার্কিন ডলার। চোখের জটিল চিকিৎসার স্বার্থে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নতুন মোড় সামনে এলো। হাইকোর্টের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে। বুধবার এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে এসএসকেএম হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করবে। তার চোখের বর্তমান অবস্থা ঠিক কেমন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ভারতে সম্ভব কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন চিকিৎসকেরা। পরীক্ষা নিরীক্ষা শেষে ওই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডকে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তাবিত করে তা সরাসরি আদালতের কাছে জমা দিতে হবে। সেই রিপোর্টে এসএসকেএমের চিকিৎসকদের স্পষ্ট করে জানাতে হবে যে ভারতে বা ওই রাজ্যে আদৌ তার চোখের উপযুক্ত চিকিৎসা করা সম্ভব কিনা। রাজ্যের উচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে, মেডিকেল বোর্ডের রিপোর্ট পর্যালোচনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদনের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে আরেকটি পণ্যবাহী জাহাজও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ওই জাহাজের কর্মীরা জাহাজ ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। তবে একজন নাবিক এখনও নিখোঁজ বলে প্রকাশিত খবরে দাবি। আমেরিকা ইরান সংঘর্ষের মধ্যেই আবার ইয়েমেন উপকূলে আক্রান্ত পণ্যবাহী জাহাজ। মঙ্গলবার কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন,
ফৈজে নূরে ওলিয়া নামে ভারতীয় জাহাজটি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত ডুবে যায়। ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী নিরাপদে উদ্ধার করেছে বলে জানান জাহাজ মন্ত্রী। তিনি বলেন, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে 13 জনই ভারতীয়। সশস্ত্র গোষ্ঠীর নাম না করে সোনেওয়ালের মন্তব্য, নিরস্ত্র পণ্যবাহী জাহাজের ওপর হামলা চালানো হয়েছে, এমন হানাদারি নিন্দনীয়। আমাদের কাছে মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার। মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে আরেকটি পণ্যবাহী জাহাজও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ওই জাহাজের কর্মীরা জাহাজ ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। তবে একজন নাবিক এখনও নিখোঁজ বলে প্রকাশিত খবরে দাবি। ভারতীয় জাহাজে হামলাকারীদের পরিচয় সম্পর্কে সোনেওয়াল কোনো মন্তব্য না করলেও ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি এই কাজ করেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি। লোহিত সাগরে তেল ও গ্যাসবাহী জাহাজের অবরোধ করার জন্য গত মাসেই ইরান তাদের সাহায্যপুষ্ট হুথি বাহিনীকে নির্দেশ দিয়েছিল বলে সে সময় সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল। ওই প্রতিবেদনে জানানো হয়েছিল, তেহরানের বার্তা পেয়েই ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের কাছে একটি পাহাড়ি অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে হুথির তরফে। এর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বা বাব এল মন্দেব প্রণালীতে চলাচলকারী জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। বড় বড় শীততাপ নিয়ন্ত্রিত শপিং মল থেকে শুরু করে রাস্তার ধারের সাধারণ চায়ের দোকান কিংবা শাকসবজি বিক্রির দোকান, বর্তমানে দেশের ডিজিটাল আর্থিক লেনদেনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ইউপিআই পকেটে নগদ টাকা রাখার ঝামেলা এড়িয়ে শুধু মোবাইল স্ক্রিনে একটি স্ক্যান কিংবা ক্লিকেই নিমিষে কোটি কোটি টাকার লেনদেন সম্পন্ন করতে অভ্যস্ত হয়ে উঠেছেন আপামর ভারতবাসী। তবে এবার ইউপিআইয়ের এই সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়ার সুবর্ণ যুগে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সংসদে সাম্প্রতিক প্রস্তাবিত পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট এর সংশোধনীর ওপর ভর করে ভবিষ্যতে নির্দিষ্ট কিছু বড় ইউপিআই লেনদেনের ওপর বসতে পারে বিশেষ সিভিল চার্জ বা মার্চেন্ট ফি। বিষয়টি নিয়ে দেশজুড়ে জল্পনা তৈরি হতেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে এই সংশোধনী প্রস্তাব পেশ করলেও এর অর্থ এই নয় যে তাৎক্ষণিকভাবে দেশের সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের ওপর কোনো অতিরিক্ত ফি চাপানো হচ্ছে। এটি মূলত এমন একটি আইনি কাঠামোগত ভিত্তি তৈরি করে রাখছে যার মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সরকার এমডিআর কার্যকর করার সিদ্ধান্ত নিতে পারে। দীর্ঘদিন ধরেই ফিনটেক সংস্থা, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরফে এই ধরনের আইনি কাঠামোর জোর দাবি জানানো হচ্ছিল। তাদের মতে, পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ ও ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সুরক্ষিত ও উন্নত করতে কিছুটা আয়ের পথ খোলা রাখা প্রয়োজন। রয়টার্সের এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী কিভাবে এবং কোন কোন ক্ষেত্রের ওপর এই ফি চালু করা যুক্তিযুক্ত হবে তা নিয়ে সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে গভীর চিন্তাভাবনা ও আলোচনা প্রক্রিয়া চলছে। ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন বা সুরক্ষিত রাখার জন্য ব্যবসায়ীরা ব্যাংক কিংবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের যে ফি বা চার্জ দিয়ে থাকেন তাকে আর্থিক পরিভাষায় এমডিআর বলা হয়ে থাকে। ক্রেডিট কার্ডে কেনাকাটার ক্ষেত্রে সাধারণ প্রায় 1.5% ফি মেটাতে হয় ব্যবসায়ীদের। আবার ডেবিট কার্ডে লেনদেনের ক্ষেত্রভেদে নির্দিষ্ট চার্জ থাকে। এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই চার্জ সম্পূর্ণ মকুব ছিল। তবে প্রস্তাবিত নতুন খসড়া অনুযায়ী যদি এই চার্জ কোনো দিন চালু হয় তাহলেও সাধারণ ব্যবহারকারী বা ছোট দোকানদারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণ গ্রাহকদের পকেট থেকে কোনো বাড়তি অর্থ গোনার প্রয়োজন হবে না এবং প্রতিদিনের কেনাকাটায় গ্রাহকেরা আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে ইউপিআই সুবিধা ব্যবহার করে যেতে পারবেন। পাশাপাশি ছোটোখাটো ব্যবসায়ী এবং ক্ষুদ্র দোকানদারদের ওপর এই নিয়মের কোনো প্রভাব পড়বে না। তবে এটি আপাতত আলোচনার স্তরে সীমাবদ্ধ রয়েছে এবং কেন্দ্রীয় সরকার কিংবা অর্থ মন্ত্রকের তরফে কোনো চূড়ান্ত সরকারি আদেশ বা সময়সীমা ঘোষণা করা হয়নি।